রাজনীতিতে আবারও 24 এবং 5 আগস্ট ঘটবে, আবারও অভ্যুত্থান হবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন থেকেই হাসনাত আব্দুল্লাহরা প্রস্তুতি নিচ্ছেন, অবিশ্বাস্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। আপনারা চিন্তা করতে পেরেছেন, শেখ হাসিনা তো ডিজিটাল রানী না, ডিজিটাল বাংলাদেশ তিনি করেছিলেন। সেই ডিজিটাল মানে তো স্মার্ট। সেই স্মার্ট সরকারকে যে জনগণ তাড়িয়ে দিতে পারে, সেই জনগণ কত বড় স্মার্ট এটি বিএনপি এখনো বুঝতে পারেনি। যার কারণে তারা অসত্য তথ্য সংসদে দাঁড়িয়ে গুম কমিশন, মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে। তাহলে হাসিনা যে কাজ করে 10 বছর পর, বিএনপি করে সেটা 10 দিন পর। তাহলে হাসিনা 15 বছর যদি টিকতে পারে, 15.5 বছর পর যদি হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে 15.5 মাস পর গণঅভ্যুত্থান হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ লন্ডনের আলতাবালি পার্কে হয়ে গেল এক বিশাল বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ। ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের আয়োজনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সভাপতি জনাব রায়হান উদ্দিন, এবং এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপের মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা। বাহ, বিএনপি নেতাকে কৃষক সাজে তাকে কৃষক কার্ড দেওয়া হলো, আর সেই লোক কৃষক কার্ড পেয়ে 210 টাকা প্রতি মাসে পাবে, সেই আনন্দে তিনি ফ্লাইট উড়াল দিয়ে বিদেশে চলে গেল, তাই না? এভাবে দলীয় লোককে আপনারা সব জায়গায় সুযোগ সুবিধা দিচ্ছেন। গত 17 বছর আওয়ামী লীগ যা করছিল আপনারা তাই করতেছেন। শুধু যারা বিএনপি করবে তারা সুযোগ সুবিধা পাবে। তাই ভাষা নিয়ে ইন্তেকাল করেছেন 1976 সালে, আর বিএনপির জন্ম হয়েছে 1979 সালে। এখন তারেক রহমান সাহেব প্রায়শই এরকম ভুলভাল বলে ফেলেন। যেমনটি ধরুন উনি নরসিংদী গিয়ে বলছেন যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছিল আপনাদের এখানে হয়েছিল, মানে এটা সার্কাস চলতেছে আর কি বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই একেবারে অবিশ্বাস্য এবং অকল্পনীয় বলে মনে হয়েছে। দীর্ঘদিনের নীরবতার পর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মানুষটি এতদিন ধরে একেবারে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু নিয়েও চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ করে নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর এক কঠিন, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। মানুষ প্রশ্ন তুলছিল, এত বড় একটি ইস্যুতে কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না? কোথায় তার অবস্থান? কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে জনমনে ক্ষোভে রূপ নিতে শুরু করে। এমনকি অনেকেই মনে করছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবেই বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসেছে মাত্র 1.5 মাসের কিছু বেশি সময় আগে, তাদের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবেই স্পষ্ট অবস্থান আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বরং জামায়াতে ইসলামীর মতো একটি দল খুব কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জোরালো করে তোলে এবং পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিতে শুরু করে। এখানেই তৈরি হয় সেই প্রশ্ন, কিভাবে বিএনপি এমন একটি চালের কাছে কার্যত চাপে পড়ে গেল, আর কেনই বা শেষ পর্যন্ত তারেক রহমান নিজের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ নামে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, এই ইস্যুটি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। এমনকি সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে এই বিষয় নিয়ে 2 দফা বিস্তারিত আলোচনা হয়, একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার বিরোধী দলের উদ্যোগে। তারিখও নির্দিষ্ট 31 এবং 5। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ আলোচনার দিনগুলোতে তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নীরব। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। এমনকি যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে উত্তপ্ত, তখনও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে রহস্যময় এবং বিরক্তিকর হয়ে ওঠে। এর ফলও খুব দ্রুত দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ তাকে ব্যঙ্গ করে বোবা প্রধানমন্ত্রী বলতেও শুরু করে। আবার কেউ কেউ তার নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। অনেকে সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করে বলেন, এত জটিল বিষয় কি তিনি আদৌ ব্যাখ্যা করতে সক্ষম? আরও কঠিন ভাষায় কেউ কেউ অভিযোগ করে বসেন যে মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। এই ধরনের তীব্র সমালোচনা, ব্যঙ্গ এবং প্রশ্নের মুখে
তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত তিনি নীরব ছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতারাও সংসদের ভেতরে বারবার এই বিষয়টি তুলতে থাকেন। তারা প্রশ্ন করেন, সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না, কেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ। সংসদের ভেতরে এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু তাতেও যেন কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান তখনও নিজের অবস্থানে অটল ছিলেন, নীরব, সংযত এবং প্রকাশ্যে কোনো মন্তব্য থেকে বিরত। কিন্তু রাজনীতির মাঠে সবকিছু এক অবস্থায় থাকে না, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর ঠিক সেটাই ঘটল যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল। পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে ঠিক তখনই যখন জামায়াতে ইসলামী বুঝতে পারে বিএনপি জুলাই সনদ ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিয়ে এক ধরনের টালা বাহানা করছে। এই উপলব্ধি থেকেই তারা আর অপেক্ষা না করে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই নামা ছিল না কোনো হঠকারী বা আবেগ নির্ভর পদক্ষেপ, বরং ছিল অত্যন্ত পরিকল্পিত, সুসংগঠিত এবং কৌশলগত। জামায়াত দেশের বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি শুরু করে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো এটি ছিল না প্রচলিত অর্থে ভাঙচুর, অগ্নিসংযোগ বা সহিংসতার কোনো আন্দোলন, বরং তারা বেছে নেয় সম্পূর্ণ ভিন্ন একটি পথ। তারা গণসংযোগ শুরু করে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, লিফলেট বিতরণ করে, ছোট ছোট সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। অর্থাৎ তারা সরাসরি জনগণের মন জয় করার দিকে মনোযোগ দেয়। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কার্যকর, কারণ তারা শুধু আন্দোলনই করেনি, বরং একটি নির্দিষ্ট বার্তা খুব পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। আর সেই বার্তাটি ছিল বিএনপি এবং তার নেতৃত্বকে ঘিরে। তারা সাধারণ মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে দিতে সক্ষম হয় যে বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা দ্বিচারিতা করে এবং তাদের রাজনৈতিক অবস্থান বিশ্বাসযোগ্য নয়। ধীরে ধীরে এই বার্তাটি জনমনে প্রভাব ফেলতে শুরু করে, মানুষ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে, আলোচনা করতে শুরু করে এবং এক পর্যায়ে অনেকেই এই বক্তব্যকে সত্য বলে মেনে নিতে শুরু করে। রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো জনমত, আর সেই জনমত যখন বিপরীতে যেতে শুরু করে তখন সেটি যে কোনো ক্ষমতাসীন দলের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। জামায়াত ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেই, কোনো বড় ধরনের সংঘর্ষে না গিয়েই শুধুমাত্র ধারাবাহিক প্রচারণার মাধ্যমে একটি শক্তিশালী জনমত তৈরি করে ফেলেছে। আর এই জনমতই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাবুন, একটি সরকার মাত্র 1.5 মাস আগে ক্ষমতায় এসেছে। এই স্বল্প সময়ের মধ্যেই যদি সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই তাদেরকে অবিশ্বাস করতে শুরু করে, তাহলে সেই সরকারের জন্য পরিস্থিতি কতটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। ঠিক এই বাস্তবতাই সামনে এসে দাঁড়ায় বিএনপির জন্য। তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা বিষয়টি খুব দ্রুত অনুধাবন করতে পারেন। তারা বুঝতে পারেন এই অবিশ্বাস যদি আরও গভীর হয় তাহলে তা ভবিষ্যতে তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কারণ রাজনীতিতে ইমেজ বা ভাবমূর্তি একবার নষ্ট হয়ে গেলে সেটি পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। এই অবস্থায় সবচেয়ে বড় ভয়ের জায়গাটি ছিল বিশ্বাসযোগ্যতা। মানুষ যদি একবার বিশ্বাস করে ফেলে যে একটি দল কথা রাখে না, তাহলে সেই দলের প্রতিটি ভবিষ্যৎ প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জামায়াতের প্রচারণা ঠিক এই বিশ্বাসযোগ্যতার জায়গাটিকেই টার্গেট করেছিল এবং সেখানেই তারা সফল হয়েছে। অনেকের মধ্যেই তখন এমন ধারণা তৈরি হতে শুরু করে যে তারেক রহমান গণভোটে একটি অবস্থান নিলেও বাস্তবে হয়তো ভিন্ন কিছু করার পরিকল্পনা করছেন। কেউ কেউ ভাবতে থাকে জুলাই সনদকে হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়নই করা হবে না, বরং কোনো না কোনোভাবে এটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এই সন্দেহ এবং অবিশ্বাসী ধীরে ধীরে বড় সংকটে রূপ নিতে থাকে। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা আর সম্ভব ছিল না, কারণ নীরবতা তখন আর কৌশল হিসেবে কাজ করছিল না, বরং সেটি দুর্বলতা হিসেবে ধরা পড়ছিল। আর এই চাপই শেষ পর্যন্ত তারেক রহমানকে নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করে। অবশেষে তিনি মুখ খুললেন, এবং শুধু মুখই খুললেন না, বরং সম্পূর্ণ ভিন্ন এক সুরে কথা বললেন। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন, সরকার কোনো ধরনের আংশিক বাস্তবায়নের পথে যাবে না, বরং চুক্তিতে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবেই সেটি কার্যকর করা হবে। অর্থাৎ এখানে আর কোনো ব্যর্থতা রাখা হলো না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণাটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। বিশেষ করে গণভোটের প্রেক্ষাপটে এটি একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হয়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, এটাই স্বাভাবিক প্রত্যাশা। তবে এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, কারণ খুব বেশি দিন আগের কথা নয়, বিএনপির অনেক শীর্ষ নেতা এই জুলাই সনদ ইস্যুকে তেমন গুরুত্বই দেননি। কেউ কেউ এটিকে তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দিয়েছিলেন। এমনকি বলা হয়েছিল এটি বড়জোর অতীতের কোনো রাজনৈতিক রূপরেখার মতো একটি বিষয়, এর বেশি কিছু নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই একই নেতারাই এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই হঠাৎ পরিবর্তনের পেছনে যে চাপ কাজ করেছে সেটি এখন আর কারও অজানা নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, জামায়াতের এই জেলা পর্যায়ের শান্তিপূর্ণ কর্মসূচি দেখে তারেক রহমান এতটা চাপে পড়লেন কেন? বাস্তবে তো দেখা গেছে এই আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক কার্যক্রমে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। কোথাও বড় ধরনের যানজট তৈরি হয়নি, সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। সবকিছুই ছিল নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল এবং পরিকল্পিত। তাহলে ভয়ের কারণটা কোথায়? এর উত্তর একটাই, বিশ্বাসযোগ্যতা। রাজনীতিতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাস যখন টলতে শুরু করে তখন সেটি যে কোনো সরকার বা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। জামায়াতের ধারাবাহিক প্রচারণার ফলে সাধারণ মানুষের মনে একটি ধারণা শক্তভাবে গেঁথে যেতে শুরু করেছিল যে বিএনপি হয়তো তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে না। মানুষের মধ্যে এমন কথাও ছড়িয়ে পড়ে যে গণভোটে সমর্থন দিলেও বাস্তবে হয়তো তারেক রহমান ভিন্ন কোনো পরিকল্পনা করছেন। কেউ কেউ সন্দেহ করতে শুরু করে জুলাই সনদকে হয়তো ধীরে ধীরে অকার্যকর করে দেওয়া হবে, কিংবা কোনো কৌশলে এটি পাশ কাটিয়ে যাওয়া হবে। এই যে অবিশ্বাসের বীজ রোপিত হচ্ছিল সেটি ছিল সবচেয়ে বড় বিপদের সংকেত। তারেক রহমান ঠিক এই জায়গাটি
উপলব্ধি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যদি এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর হতে পারে। তাই নিজের ভাবমূর্তি রক্ষা করা এবং রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার স্বার্থেই তাকে প্রকাশ্যে এসে প্রতিশ্রুতি দিতে হয়েছে। তবে এখানেই শেষ নয়, এখন নতুন করে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। তিনি যে প্রতিশ্রুতি দিলেন সেটি কি সত্যিই বাস্তবায়িত হবে, নাকি এটি শুধুই পরিস্থিতি সামাল দেওয়ার একটি কৌশল? এই প্রশ্নের পেছনেও রয়েছে অতীতের কিছু অভিজ্ঞতা। কারণ এর আগেও বিএনপি এবং তাদের নেতৃত্বের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে তারা অনেক সময় প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন করেনি। উদাহরণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি প্রায়ই আলোচনায় আসে। অতীতে যখন এই বিষয়টি নিয়ে ঐক্যমত তৈরি হয়েছিল তখনও পরে সেই অবস্থান থেকে সরে যাওয়ার অভিযোগ রয়েছে। এই ইতিহাস মাথায় রেখেই অনেকেই এখন সতর্ক অবস্থান নিচ্ছেন। তারা বলছেন শুধু কথাই নয়, বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ দিতে হবে। কারণ রাজনীতিতে চূড়ান্ত বিচার হয় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়সীমা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট করে 180 দিনের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 6 মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ নেই বললেই চলে। এই ধরনের সময়সীমা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারের ওপর একটি দৃশ্যমান চাপ তৈরি করে। জনগণ তখন নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করে এবং সময় শেষ হলে তারা ফলাফল দেখতে চায়। ফলে সরকার চাইলে বিষয়টি দীর্ঘসূত্রিতায় ফেলতে পারে না, কমপক্ষে তাত্ত্বিকভাবে। এর আগে বিভিন্ন সময় সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হলেও সবগুলো বাস্তবায়িত হয়নি। কিছু হয়েছে, কিছু মাঝপথে আটকে গেছে। তাই স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটি সংশয় কাজ করে, এই ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে? তবুও আশার জায়গা একেবারে নেই তা নয়। অনেকেই এখনো বিশ্বাস করতে চান এই 6 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, কারণ রাজনৈতিক চাপ, জনমত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সব মিলিয়ে হয়তো এবার পিছিয়ে যাওয়ার সুযোগ পাবে না। তবে বাস্তবতা হলো কাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না। রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বদলে যেতে পারে। এখানে জামায়াতে ইসলামীর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা যদি এই চাপ অব্যাহত রাখে তাহলে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোতে বাধ্য হতে পারে। কিন্তু যদি এই চাপ কমে যায় তাহলে আবারও অবস্থান পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে। 17 মার্চের পর থেকে মূলত প্রধানমন্ত্রী কয়েকটা কাজের ভিতরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছেন। সংসদে তিনি কথা বলছেন না, একেবারে চুপচাপ থাকেন। এ নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। তো তিনি ভাবলেন যে একটু কথা বলা দরকার। তিনি 14 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন টাঙ্গাইলে গেলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে তিনি দুটি কথা বলেছেন। তার এই দুটি কথা নিয়ে প্রচন্ড ট্রল হচ্ছে, প্রচন্ড সমালোচনার ঝড় বয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই কথাটা তিনি এমন সময় বললেন যখন মুসাদ্দেক ইবনে মোহাম্মদ, তিনি তার কাছে কেউ একজন জিজ্ঞাসা করেছে বাংলার 12 মাসের নাম, তিনি সেটি ঠিকঠাক মতো বলতে পারেন নাই। এইটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ট্রল করে তাকে একেবারে শেষ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই এই অস্ত্রটা বিরোধী পক্ষের হাতে চলে এলো। সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেছিলেন এই ধানের শীষ তোমার হাতেই মানায়, আজ থেকে এটি তোমার, এই জাতীয় আর কি। তার বক্তব্যটা একটু শুনিয়ে আসুন আমরা আগে। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেন তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনছেন, তিনি পরিষ্কার করে বলছেন 1979 সালে। অথচ বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাত্র 1 বছর পেয়েছিলেন। কিভাবে? 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তারিখটা ভালো করে মনে রাখবেন, 1975 সালের 7 নভেম্বরে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান 1976 সালের 17 নভেম্বর। তাহলে কয়দিন? 1 বছর কয়েকদিন। 75 সালের 7 নভেম্বর আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান 76 সালের 17 নভেম্বর। তাহলে 1 বছরের কয়েকদিন বেশি তিনি জিয়াউর রহমানের সাহচর্য পেয়েছিলেন বা সময়কালটা পেয়েছিলেন। আর বিএনপি দলটি প্রতিষ্ঠিত হয় 1979 সালে। তাহলে তারেক রহমান এখানে যে তথ্যটি দিলেন 1979 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ জিয়ার হাতে তার ধানের শীষ প্রতীকটি তুলে দিলেন। এইটা আবার কেন বললেন? এটার একটা ইতিহাস আছে। এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন এই দলের প্রতীক ছিল ধানের শীষ। তো পরে তিনি জিয়াউর রহমানের হাতে দিয়ে গেলেন। যাই হোক, এটি মানে শুধু ভুল নয়, এটি মারাত্মক ভুল। কারণ জীবিত যদি থাকতো ব্যক্তিটা তাহলে হয়তো এখানে যে কোনোভাবে টেনে টুনে পোজানো যেত। কিন্তু তিনি তো 1979 সাল আসার প্রায় 3 বছর আগে মারা গেছেন। তাহলে তিনি কি করে এখানে এসে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিলেন? এটি অপতথ্য, ভুল তথ্য। এখন এই যে ভুল তথ্য প্রধানমন্ত্রী পরিবেশন করলেন বা বলে ফেললেন, এটি কিন্তু দোষের নয়। একজন মানুষ সবকিছুই জানবে বিষয়টি এরকম নয়, এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তা জানতে হবে তাদের যারা সেই পর্যায়ে চলে যায়। প্রধানমন্ত্রী তিনি এখন বিএনপি দলটির প্রধান, চেয়ারম্যান।
এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে তিনি যদি তার দলের ইতিহাস একেবারে তার যদি ঠোঁটস্থ না থাকে, এইটা ভয়ঙ্কর ব্যাপার, মারাত্মক ব্যাপার। এই ইতিহাস তারেক রহমানের অবশ্যই জানা উচিত। শুধু তারেক রহমানের নয়, তার প্রথম সারির যে সমস্ত নেতারা রয়েছে তারা না জানা মানে অপরাধ। বিএনপির ইতিহাস একেবারে পাই টু পাই যদি তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও না জানে, এটি মারাত্মক অপরাধ। আমি এটা অপরাধই বলবো, কারণ দলের ইতিহাস না জেনে যদি কেউ রাজনীতি করতে আসে, তার দ্বারা সেই দল কি ফায়দা পাবে? যাই হোক, তিনি এই তথ্যটা যখন বললেন, তাহলে এইখানে একটা সমস্যা। তিনি দলের চেয়ারম্যান হয়েও তার ইতিহাস সম্পর্কে তিনি সেইভাবে আয়ত্ত করতে পারেন নাই। এরপরেও ওই যে মানুষ হিসেবে দুর্বলতা থাকতে পারে, মেনে নিলাম। এখন দ্বিতীয় পর্যায়ে যেটা চলে আসে, এবং এইটাই সবচেয়ে বড় ব্যাপার, যে তার যারা উপদেষ্টা আছে, তিনি তো 10 জনকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। 10 জন ব্যক্তিকে, রাজনৈতিক উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, এরকম 10 জন ব্যক্তিকে তিনি তার উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন। এখন এই ক্ষেত্রে 2 জন ব্যক্তি তার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এই যে তিনি তথ্য দিচ্ছেন, তার এই তথ্য সরবরাহের ক্ষেত্রে 2 জন ব্যক্তির দায়িত্ব রয়েছে। একজন হচ্ছে আসিফ রেহান, তিনি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর। আরেকজন হচ্ছে ডক্টর জাহিদুর রহমান। জাহিদুর রহমান হচ্ছে সরকারের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা। এরা দুজনই কিন্তু প্রতিমন্ত্রীর সমান। জাহিদুর রহমান কিন্তু আবার তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাহলে ব্যাপারটা কিন্তু এই 2 জনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যে তিনি যখন ওখানে যাচ্ছেন তিনি কি বিষয়ে কথা বলবেন, কতটুকু বলবেন, এইটুকু বেঁধে দেয়া এই 2 জনের দায়িত্ব ছিল। এখন প্রশ্ন আসে যে এই 2 জন তারা কি তাদের দায়িত্ব পালন করেছে, নাকি ইচ্ছাকৃতভাবে? প্রথম কথা হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করেন নাই, অর্থাৎ প্রধানমন্ত্রীকে তারা সঠিক তথ্য পরিবেশন করেন নাই। তিনি কি বলবেন সেখানে সেই স্ক্রিপ্ট তাকে তৈরি করে দেওয়া হয় নাই, তাকে মাত্রা বা সীমারেখা তাকে নির্ধারণ করে দেওয়া হয় নাই। এই ক্ষেত্রে তারা 2 জনই এখানে ব্যর্থ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি তারা তথ্য দিয়েও থাকে তাহলে অপতথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, মিসগাইড করেছে তাকে। এখন প্রশ্ন আসতে পারে যে তারা কেন মিসগাইড করবে প্রধানমন্ত্রীকে? হ্যাঁ, তাদের মিসগাইড করার একটা কারণ আছে। আমি এক্ষেত্রে আসিফ রেহান, যিনি প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা, তার কথা আমি একটু বাদ রাখছি এই কারণেই, তার চাচা ছিলেন আমিনুল হক। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি বিএনপি পরিবারেরই সন্তান। এবং তার আরেক চাচা ছিলেন হচ্ছে এনামুল হক, তিনি বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন, ইন্সপেক্টর জেনারেল। তিনি 1991 থেকে 1992 সাল পর্যন্ত, এটাও বিএনপির আমলে। তার মানে এটি বিএনপির পরিবার। তো উনি হয়তো তার সাথে বিট্রে নাও করতে পারে, বা অপতথ্য নাও দিতে পারে, বা তাকে বিপদে ফেলার চেষ্টা তার নাও থাকতে পারে। যদিও এখন কে কোন পদ দিয়ে কারে কি করছে বলা মুশকিল, কারণ প্রত্যেকেই এখন ভারতের, কারণ আমরা দেখেছি সরকারি দলে যারা থাকে তারাই ভারতের মুষ্টির ভিতরে কেন যেন আবদ্ধ হয়ে যায়, কারণ তাদের কিছু কিছু ভিডিও ওই দেশে থাকে। এখন বাকি থাকলো কে? ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান সম্পর্কে সন্দেহটা করার যথেষ্ট কারণ এই জন্য আছে যে তিনি বামপন্থী, তিনি বাম রাজনীতিবিদ। আর আমাদের দেশের বাম রাজনীতিবিদদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। কারণ এরা যে পথ দিয়েই যাক না কেন, ঘুরে ফিরে এদিক ওদিক যেদিকেই যাক, ঘুরে ফিরে কাঁটাতারের বেড়ার ওপারে তার টিকিটা বাঁধা, যে পথ দিয়েই নেন না কেন। সুতরাং কেউ যদি কোনোভাবে কাঁটাতারের বেড়ার ওপারের বশ্যতা স্বীকার না করতে চায়, তাহলে এরা তাকে বিপদে ফেলবে, সে যত বড় আপনই হোক না কেন। সুতরাং ডক্টর জাহেদের ব্যর্থতা বা চাতুরি যেটাই বলি না কেন এখানে, এটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, এখন এই ব্যাপারে আমার মনে হয় তদন্ত কমিটি গঠন করা উচিত। প্রধানমন্ত্রীকে এরকম অপতথ্য কে বা কারা কেন দিয়েছে এটি বের করা উচিত, এবং বের করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ওই পদটা এমন একটা পদ, 2টি বিষয় একসাথে, প্রধানমন্ত্রী এবং দলের প্রধান, এবং সেই দল সম্পর্কে অপতথ্য, ভুল তথ্য, এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এখন তিনি আরেকটি কথা বলেছেন ওইখানেই, ওই একই জনসভায়, বিরোধী দল সম্পর্কে তিনি বলেছেন যে স্বৈরাচার, বিরোধী দলকে তিনি স্বৈরাচার বলেছেন। আপনারা কি কোনোদিন শুনেছেন বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল স্বৈরাচার হয়? স্বৈরাচারের হওয়ার সুযোগ বিরোধী দলের আছে? এটা নতুন একটা তত্ত্ব, নতুন একটা ন্যারেটিভ এদেশে আনার একটা চেষ্টা করা হলো আর কি। আমরা দেখেছি শাসক গোষ্ঠী সবসময় বিরোধী দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়, সবসময়, প্রতি ক্ষেত্রে। একেবারে সেই 1972 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি দল বিরোধী দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদের কণ্ঠ রোধ করার আপ্রাণ চেষ্টা চালায়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বললেন বিরোধী দলকে যে এরা স্বৈরাচার, স্বৈরাচারের মতো কথা বলছে, স্বৈরাচারের ভূত এদেরকে পেয়ে বসেছে। সুতরাং এটিও একটি অপতথ্য, এটিও একটি ভুল তথ্য। এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে না আসলে অনেক বেশি ভালো হতো। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে 2টি বিষয় আমি বললাম, কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে,
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।